হ্যারোল্ড পিন্টারের সেই বিখ্যাত নাটক দ্য কেয়ারটেকারের কথা মনে আছে? ১৯৬০ সালের সেই মাস্টারপিস। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেখানেই ডুব দেব। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এ আর এমন কি, একটা সাদামাটা অগোছালো ঘরের গল্প। কিন্তু না, এর আড়ালে মানুষের মনস্তত্ত্ব আর টিকে থাকার কি এক ভয়ঙ্কর লড়াই লুকিয়ে আছে, সেটাই আজ আমরা ধাপে ধাপে উন্মোচন করব। চলুন শুরু করা যাক। ভাবুন তো, একটা সাধারণ চার দেয়ালের অগোছালো ঘর, সেটাই যদি হঠাৎ করে মনস্তাত্ত্বিক আধিপত্য আর টিকে থাকার এক তীব্র রণক্ষেত্রে পরিণত হয়, তাহলে কেমন হবে ব্যাপারটা? বাইরে থেকে দেখলে মনে হতে পারে এ তো দৈনন্দিন জীবনের খুব সাধারণ একটা দৃশ্য। কিন্তু বিশ্বাস করুন, এই নাটকটি আসলে মানুষের মনের একদম গভীরে লুকিয়ে থাকা ক্ষমতা আর অস্তিত্ব রক্ষার এক রুদ্ধশ্বাস থ্রিলার, একেবারে আক্ষরিক অর্থে। তো আজ আমরা মূলত ৫টি বিষয়ের ওপর ফোকাস করব। প্রথমে সেই অগোছালো ঘরের ভেতরের পরিবেশ, এরপর অ্যাবসার্ডিটি বা অর্থহীনতার দিকটা, তারপর সমাজ ও নিউরোটিক ট্রমা, এরপর স্থান দখলের লড়াই এবং সবশেষে অস্ত্র হিসাবে নীরবতার ব্যবহার। ঠিক আছে, একদম প্রথম ভাগে আসা যাক, ইনসাইড দ্য ক্লাটার্ড রুম বা সেই অগোছালো ঘরটির ভেতরকার অবস্থা। এখানেই আমরা নাটকের মূল পরিবেশ আর আটকে পড়া ৩টে চরিত্রের সাথে পরিচিত হব। ঘটনাটা শুরু হচ্ছে প্রথম রাতে। অ্যাস্টন নামের এক লোক গৃহহীন বৃদ্ধ ডেভিসকে মারামারির হাত থেকে বাঁচিয়ে তার এই অগোছালো ঘরে নিয়ে আসে। বেশ ভালো কথা, তাই না? কিন্তু পরের দিন সকালেই দেখা যায় অন্য চিত্র। ডেভিস রীতিমতো অকৃতজ্ঞের মতো ঘরের জিনিসপত্র ঘাটছে আর সবকিছু নিয়ে অভিযোগ করছে। সেদিনই আবার অ্যাস্টনের ভাই মেক এসে হাজির। এসেই ডেভিসকে ভয় দেখিয়ে ঘরের ওপর নিজের একচ্ছত্র মালিকানা জাহির করে বসে। এর ঠিক ২ সপ্তাহ পরের ঘটনা, অ্যাস্টন তার অতীত জীবনের একটা চরম ট্রমার কথা ডেভিসকে জানায়। আর ওদিকে মেক এই ঘরটাকে সংস্কার করার এক গাদা অবাস্তব পরিকল্পনা শোনায়। শেষ দিনে পরিস্থিতি একদম নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ডেভিস যখন অ্যাস্টনের মানসিক সুস্থতা নিয়ে বাজে কথা বলে, তখন তাকে একেবারে চিরতরে ঘর থেকে বের করে দেওয়া হয়। এই সাধারণ প্লটটার আড়ালে মূলত সম্পর্কের আসল জটিলতাগুলো লুকিয়ে আছে। এবার আমাদের দ্বিতীয় অংশ, অ্যাবসার্ডিটি বা অর্থহীনতা। পিন্টার কিভাবে এই সাধারণ প্লটটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছেন, সেটাই এখন দেখার বিষয়। এই জায়গাটা সত্যি ভীষণ ইন্টারেস্টিং। থিয়েটার অফ দি অ্যাবসার্ড ব্যাপারটা আসলে কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মানুষের অস্তিত্বের যে একটা বড় সংকট তৈরি হয়েছিল, সেই ভয়ঙ্কর ট্রমা আর মানুষের নিষ্ঠুর অর্থহীন আচরণগুলোকে তুলে ধরতেই এই নাট্যধারার জন্ম। পিন্টারের এই চরিত্রগুলো কিন্তু সেই বৈশ্বিক ট্রমারই শিকার। তাদের দিকভ্রান্ত অবস্থাটা ওই অস্তিত্বহীনতারই একটা নিখুঁত প্রতিফলন। ঠিক স্যামুয়েল বেকেটের চরিত্রগুলোর কথা মনে পড়ে যায়, তাই না? এই ঘরের ৩ জন মানুষও যেন অনন্তকাল ধরে এমন কিছু কাজ করে যাচ্ছে যার কোনো শেষ নেই। এই যেমন ডেভিস, সে তার পরিচয়পত্র আনতে সিটকাপ যাবে যাবে করছে, কিন্তু যাওয়ার হয়ে ওঠে না। ওদিকে অ্যাস্টন একটা নষ্ট ইলেকট্রিক প্লাগ সারানোর নিরন্তর চেষ্টা করে যাচ্ছে। আসলে এটা প্লাগ সারানো নয়, এটা হলো তার নিজের ভেঙে পড়া মনস্তাত্ত্বিক অবস্থাকে জোড়া লাগানোর একটা ব্যর্থ রূপক প্রয়াস। আর মিকের কথা কি বলবো, সে অবিরত ঘর সংস্কারের বিশাল বিশাল স্বপ্ন বুনে যাচ্ছে, অথচ ঘর যেমন অগোছালো ছিল ঠিক তেমনই পড়ে আছে। মানে সবাই যেন ট্রেডমিলের ওপর দৌড়াচ্ছে, ঘাম ঝরছে কিন্তু এগোচ্ছে না এক পাও। চলুন এবার ৩ নম্বর ভাগে যাওয়া যাক, সোসাইটি অ্যান্ড নিউরোটিক ট্রমা। এই মনস্তাত্ত্বিক স্তরটাকে আমরা এবার সরাসরি সমাজের দৃষ্টিভঙ্গি থেকে বোঝার চেষ্টা করব। ইন্টারন্যাশনাল জার্নাল অফ এডুকেশন অ্যান্ড রিসার্চে এই বিষয়ে দারুণ একটা বিশ্লেষণ আছে। সেখানে এনএস বলছেন, সমাজ কিভাবে একজন মানুষকে জোর করে নিজের ছাঁচে ফেলতে চায়। এটা রীতিমতো রাজনৈতিক নিপীড়নের সমতুল্য। অ্যাস্টন সমাজের চোখে একটু অন্যরকম চিন্তার মানুষ ছিল, আর তার পরিণতি কি হল? সমাজ তাকে ইলেকট্রিক শক থেরাপির মতো একটা নিষ্ঠুর পদ্ধতির ভেতর দিয়ে যেতে বাধ্য করল। সমাজের এই প্রচলিত কাঠামো যে কিভাবে একজন মানুষের ব্যক্তিগত স্বাধীন চিন্তাকে একেবারে গুড়িয়ে দেয়, এই ঘটনাটা তারই একটা জ্বলন্ত প্রমাণ। এখানেই একটা অসাধারণ প্রতীকী ব্যাপার আছে। খেয়াল করে দেখবেন, অ্যাস্টনের পরনে একটা পুরনো গাঢ় নীল রঙের পিনস্ট্রাইপ স্যুট থাকে। এটা কিন্তু যে সে স্যুট নয়, এটা মানসিক হাসপাতাল থেকে দেওয়া। এটা স্রেফ একটা পোশাক নয়, এটা হলো প্রাতিষ্ঠানিক বাধ্যবাধকতার একটা দৃশ্যমান শিকল।
সমাজ কিভাবে একজন স্বাধীন চেতা মানুষকে জোর করে একটা তথাকথিত সম্মানজনক কিন্তু ক্ষমতাহীন আর অনুগত কাঠামোর মধ্যে বন্দী করে রাখে, স্যুটটা যেন আক্ষরিক অর্থেই সেই সত্যিটা আমাদের চোখের সামনে তুলে ধরে। এবার আসা যাক 4 নম্বর সেকশনে, দ্য ব্যাটল ফর টেরিটরি। এই অগোছালো ঘরটাই কিভাবে ক্ষমতা প্রদর্শনের একটা সক্রিয় যুদ্ধক্ষেত্রে পরিণত হয়, সেটাই এখন আমাদের আলোচ্য বিষয়। ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজের এই বিশ্লেষণটা দেখলে একটা দারুণ চমকপ্রদ তথ্য বেরিয়ে আসে। দ্য কেয়ারটেকার নাটকে ক্ষমতা জিনিসটা কিন্তু কখনোই স্থির নয়। এটা যেন একটা পেন্ডুলামের মতো, একবার এর হাতে তো আরেকবার ওর হাতে। নিজেদের স্বাধীনতা বজায় রাখার একই সাথে একে অপরের ওপর নির্ভরশীল হওয়া, এই দুটোর মধ্যে চরিত্রগুলোর যে মনস্তাত্ত্বিক টানাপোড়েন, সেটা একেবারে অবিরাম চলতে থাকে। এই টানাপোড়েনটা ভালোভাবে বুঝতে হলে আমাদের কমেডি অফ মেনেস বা ভীতিকর হাস্যরস এই টার্মটা বুঝতে হবে। এটা এমন এক অদ্ভুত নাট্যশৈলী যেখানে হাসির সাথে একটা প্রচ্ছন্ন হুমকি মিশে থাকে। এখানে কেউ কাউকে শারীরিকভাবে আঘাত করছে না ঠিকই, কিন্তু ওই যে দীর্ঘক্ষণ চুপ করে থাকা, হঠাৎ করে জোট বদলে ফেলা আর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা, এগুলোর মাধ্যমে মূলত একে অপরের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটা নীরব খেলা চলতে থাকে। ব্যাপারটা কতটা ইন্টারেস্টিং দেখুন। ঘরের একটা সাধারণ চেয়ারে বসার চেষ্টাও এখানে আধিপত্য বিস্তারের এক প্রবল প্রতিযোগিতায় পরিণত হয়ে যায়। প্রথমে ডেভিস ওই চেয়ারটায় বসে নিজের অধিকার ফলাতে চায়। ওদিকে মিক আবার একদম অপ্রত্যাশিতভাবে আক্রমণাত্মক কথাবার্তা বলে ডেভিসকে মানসিকভাবে একদম কোণঠাসা করে ফেলে। আর অ্যাস্টন, সে নিজেকে গুটিয়ে রেখে বা সম্পূর্ণ নীরব থেকে নিজের ক্ষমতা প্রদর্শন করে। ভাবা যায় একটা সাধারণ চেয়ার ঘিরেই মালিকানার অস্তিত্বের কি এক স্নায়ুযুদ্ধ। এবার আমাদের পঞ্চম এবং শেষ অংশ, সাইলেন্স অ্যাজ আ ওয়েপন। পেন্টার কিভাবে ভাষাকে এবং নীরবতাকে দুটোকেই নিজের এলাকার নিয়ন্ত্রণের জন্য ভয়ঙ্কর অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন, চলুন সেটা দেখে নিই। এখানে শব্দ আর নীরবতার যে কন্ট্রাস্টটা তৈরি হয়েছে, সেটা জাস্ট অকল্পনীয়। একদিকে ডেভিস যে অনবরত বকবক করেই যাচ্ছে, তার কথাগুলোর না আছে কোনো মাথামুন্ডু, না আছে কোনো যুক্তি। সে মূলত তার ভেতরের চরম নিরাপত্তাহীনতা আর ভয়টাকে ঢাকতেই এই শব্দের আড়াল তৈরি করছে। আর এর ঠিক বিপরীতে আছে অ্যাস্টন, একেবারে চুপচাপ। সে কিন্তু এই নীরবতাটাকেই নিজের সবচেয়ে বড় ঢাল বানিয়েছে। অন্যের কথার কোনো জবাব না দিয়ে সে খুব সন্তর্পণে নিজের চারপাশের গণ্ডিটাকে সুরক্ষিত রাখে। এখানে শব্দ নয়, বরং নীরবতাই হয়ে উঠেছে সবচেয়ে ধারালো অস্ত্র। তো এতক্ষণ ধরে এই যে একাডেমিক বিশ্লেষণগুলো আমরা দেখলাম, সেখান থেকে একটা বিষয় খুব পরিষ্কার। আধিপত্য বিস্তার করার এই যে এত মরিয়া চেষ্টা, এটা আসলে একটা মুখোশ মাত্র। এর পেছনে লুকিয়ে আছে চরিত্রগুলোর গভীর অস্তিত্বের সংকট আর আশ্রয় হারানোর ভয়। তারা প্রত্যেকেই নিয়ন্ত্রণ চায়, কিন্তু সেটা তাদের ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়। ফলে স্বাধীনতা আর পরাধীনতার এক অন্তহীন সমাধানহীন চক্রে তারা আটকা পড়ে থাকে। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভেবে দেখবেন তো, আমাদের প্রাত্যহিক জীবনের সম্পর্কগুলোতেও কি এই যে ক্ষমতার নিরন্তর লড়াই, এটা আসলে আমাদের নিজেদের ভেতরের গভীর নিরাপত্তাহীনতাকেই আড়াল করার একটা কৌশল নয়? এই নাটকের চরিত্রগুলোর মতো আমরাও কি নিজেদের দুর্বলতা ঢাকতেই অজান্তে এই নিয়ন্ত্রণের খেলায় মেতে উঠি না? এই প্রশ্নটা রইল। আজকের মতো এখানেই শেষ করছি। অন্য কোনো দিন